সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গত বছর জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা প্রার্থনা করতে অস্বীকৃতি জানিয়েছেন পতিত সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি একযোগে শেখ হাসিনার 3টি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারগুলো প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সাক্ষাৎকারগুলো নেওয়া হয়েছে ইমেইলে। সাক্ষাৎকারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যায় তার দায়, আসন্ন নির্বাচন, দেশে ফেরা, ট্রাইব্যুনালে তার বিচার এবং রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন। এগুলোই পলাতক জীবনে তার দেওয়া প্রথম সাক্ষাৎকার। বিস্তারিত আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। তিনটি সাক্ষাৎকারে শেখ হাসিনা একই ভাষায় কথা বলেছেন। নিজে কোনো কিছুর দায় নেননি, কোনো কিছুর জন্যই অনুশোচনা করেননি। ছাত্র জনতার হত্যার জন্য মাঠ পর্যায়ে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়ী করেছেন। এমনকি গণ অভ্যুত্থানকে সহিংস বিদ্রোহ দাবি করে এর দমনকে সাংবিধানিক অধিকার বলেও বর্ণনা করেছেন তিনি। পুরো সাক্ষাৎকারটি ছিল সাংঘর্ষিকতায় ভরপুর। আবার নিজে পরপর 3টি একতরফা নির্বাচনের আয়োজন করলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছেন। নিজে প্রধান বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে বিভেদ বাড়ালেও এখন বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে দেশে বিভেদ ও অস্থিতিশীলতা বাড়বে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় গত বছর নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা, তখন হাসিনা বলেন, আমি আমাদের জাতি হিসাবে হারানো প্রতিটি সন্তান, ভাই বোন, আত্মীয় ও বন্ধুর জন্য শোক প্রকাশ করি এবং তা করতে থাকব। সাক্ষাৎকারে শেখ হাসিনা গত বছরের বিক্ষোভ দমনের সময়কার কর্মকাণ্ডকে সমর্থন করেন। তবে তিনি বলেন কোনো ব্যক্তিগত দায় স্বীকার করেন না, আর ওই আন্দোলনটি ছিল একটি সহিংস বিদ্রোহ। দ্য ইন্ডিপেন্ডেন্টের কাছে শেখ হাসিনা দাবি করেন বেশি সংখ্যক প্রাণহানির জন্য দায়ী ছিল মাঠ পর্যায়ে থাকা নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়া। তিনি আরও বলেন, একজন নেতা হিসাবে আমি অবশ্যই সামগ্রিক দায় স্বীকার করি, কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে আমি নিজে নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালাতে বলেছিলাম, এটা ঠিক নয়। এএফপিকে দেয়া সাক্ষাৎকারেও প্রায় তিনি একই কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে অভিযোগ আমি ব্যক্তিগতভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে তিনি স্বীকার করেন চেইন অব কমান্ডের মধ্যে কিছু ভুল অবশ্যই হয়েছিল। সামগ্রিকভাবে সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্ত ছিল পরিমিত, সৎ উদ্দেশ্য প্রণোদিত এবং যতটা সম্ভব প্রাণহানি কমানোর লক্ষ্যে। তিনি এ প্রসঙ্গে ইন্ডিপেন্ডেন্টকে আরও বলেন, মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যাদের সুপ্রতিষ্ঠিত কার্যক্রম পরিচালনা বিষয়ক নির্দেশিকা মেনে চলার কথা ছিল। এসব নির্দেশিকায় বিশেষ পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়া ছিল। এমনটা হতে পারে যে জটিল পরিস্থিতির মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেগুলো ভুল ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে শেখ হাসিনা ও তার সহযোগীদের। অভিযোগ হচ্ছে শেখ হাসিনা ছাত্র বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, ফলে প্রায় 1400 মানুষ নিহত হন। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদনেও বলা হয়, বাংলাদেশে গত বছরের 15 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত বিক্ষোভ চলাকালে 1400 মানুষ নিহত হয়ে থাকতে পারেন, আহত হন কয়েক হাজার। এসব হতাহতের বেশিরভাগ হয় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে। কিন্তু শেখ হাসিনা দাবি করেছেন ছাত্র আন্দোলনের সময়ের 1400 মৃত্যুর সংখ্যাটি অতিরঞ্জিত। তার ভাষায় এই সংখ্যা ট্রাইব্যুনালের প্রচারণার কাজে লাগে, কিন্তু বাস্তবে তা বাড়িয়ে বলা। এই নিয়ে সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন, যদি বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাকে মৃত্যুদণ্ড দেয় তাতে আমি অবাক হব না, ভয়ও পাব না। এটি একটি প্রহসনের বিচার যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। এই ট্রাইব্যুনাল একটি প্রহসনের আদালত যেটি পরিচালনা করছে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে গঠিত একটি অনির্বাচিত সরকার। এই প্রতিদ্বন্দ্বীদের অনেকেই আমাকে সরাতে যে কোনো কিছু করতে পারে। আদালতে প্রচারিত ওনার নানা সময় দেয়া অডিও বক্তব্য যে তার নয়, এমনটা তিনি নিজেও দাবি করেননি। তবে শেখ হাসিনা দাবি করেছেন এই রেকর্ডিংগুলো প্রসঙ্গের বাইরে কেটে নেওয়া ও বিকৃত করা হয়েছে। হাসিনা এ নিয়ে বলেছেন, সহিংসতা ঘটেছে মাঠ পর্যায়ে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্তে, সরকারের আদেশে নয়।
দেশত্যাগ প্রসঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, গত বছরের 5ই আগস্ট দেশে থাকা অসম্ভব হয়ে পড়ায় তিনি চলে যান। তিনি রয়টার্সকে বলেন, থেকে গেলে আমার জীবন যেমন ঝুঁকিতে পড়ত, আশেপাশের মানুষদের জীবনও তেমনি বিপদে পড়ত। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে দেশে ফেরা প্রসঙ্গে হাসিনা বলেন, শুধু বর্তমান অন্তর্বর্তী সরকারই নয়, তার দলকে বাদ দিয়ে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে ক্ষমতায় যেই আসুক তাহলেও দেশে ফেরার কোনো ইচ্ছে নেই তার। তিনি ভারতে থাকার পরিকল্পনা করেছেন বলেও স্পষ্ট জানিয়ে দেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ একদিন আবার বাংলাদেশের ভবিষ্যতে ভূমিকা রাখবে, সরকারে থাকুক বা বিরোধী দলে। আর এই দল পরিচালনার জন্য তার পরিবার দরকার নেই। তিনি বলেন, এটা আমার বা আমার পরিবারের বিষয় নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সংবিধান ও রাজনৈতিক স্থিতিশীলতার পুনঃপ্রতিষ্ঠার উপর। কোনো ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে তাদের লাখ লাখ সমর্থক আগামী নির্বাচন বর্জন করবে। তিনি বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অবিচারী নয়, এটি আত্মঘাতী সিদ্ধান্ত। পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে। আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে, সে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্যান্য দলকে সমর্থন করতে বলছি না। আমরা এখনো আশা করি বোধোদয় হবে এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে। তবে 3টি আন্তর্জাতিক সংবাদ সংস্থায় শেখ হাসিনার আমলে হওয়া গুম ও গুমের ভিকটিমদের নিয়ে প্রশ্ন করলেও শেখ হাসিনা এ বিষয়ে একটি শব্দও বলেননি। এদিকে দৈনিক আমার দেশের একটি অনুসন্ধানী প্রতিবেদন সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে সম্প্রতি যে মন্তব্য করেছেন তাতে স্পষ্ট দিক নির্দেশনার অভাবে হতাশ হয়ে পড়েছেন কলকাতায় আশ্রয় নেয়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ে নেত্রীর মন্তব্যে দলের ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। নেত্রীর মন্তব্যে হুঙ্কারের যথেষ্ট অভাব ছিল বলেও মনে করছে তারা। জানা গেছে, শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরপরই কলকাতার নিউ টাউনের সাপুরাজিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে মিলিত হন। এতে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শীর্ষ নেতৃত্বের কাছ থেকে পরিস্থিতি উত্তরণে স্পষ্ট ও কঠিন কোনো নির্দেশনা না আসায় বৈঠকে নেতাদের মধ্যে গভীর হতাশা দেখা যায়। তাদের প্রত্যাশা ছিল শেখ হাসিনা একটি বড় ধরনের হুঙ্কার দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করবেন এবং প্রত্যাবর্তন আন্দোলনের স্পষ্ট রূপরেখা দেবেন। কিন্তু একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ইমেইল মারফত দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি দিল্লিতে বেশ মুক্ত অবস্থায় আছেন এবং পরিস্থিতি স্থিতিশীল না হলে হঠাৎ দেশে ফেরত যেতে চান না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতার কথায় তার এই মন্তব্য দলের বর্তমান কঠিন পরিস্থিতিতে কর্মীদের মধ্যে আরও হতাশা সৃষ্টি করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠকে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এক প্রকার হতাশা প্রকাশ করেন বলে জানা গেছে। বৈঠকে দলের অন্দরের একটি চাঞ্চল্যকর বিভাজনও প্রকাশ্যে আসে। কেউ কেউ মত দেন, যদি নেত্রী বর্তমান পরিস্থিতিতে দলকে কার্যকরভাবে নেতৃত্ব দিতে না পারেন তবে অন্য কারো হাতে এ দায়িত্ব তুলে দেয়া হোক। এদিকে শেখ হাসিনার সাক্ষাৎকারে স্পষ্ট করে বলে দিয়েছেন, তিনি শুধু বৈধ সরকারের অধীনে দেশে ফিরবেন, যেখানে সংবিধান সুরক্ষিত থাকবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় এবং সরকার গঠিত হয়, সেই সরকারের অধীনে তিনি কখনোই বাংলাদেশে ফিরে যাবেন না। এমন মন্তব্যে চরম হতাশ কলকাতায় ঘাঁটি গেড়ে থাকা আওয়ামী লীগের নেতারা। তবে সাম্প্রতিক সাক্ষাৎকার থেকে এটা পরিষ্কার যে শেখ হাসিনা আগামী নির্বাচনের আগে ঢাকায় যাওয়ার ইঙ্গিত দিয়েছেন, যদিও তা স্থিতিশীল পরিস্থিতি এবং দলের নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তার উপর নির্ভরশীল। বর্তমানে আওয়ামী লীগ নির্বাচন থেকে নিষিদ্ধ হওয়ায় আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে তার দল বয়কট করবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এতে দলের নেতাকর্মীরা ভবিষ্যৎ সম্পর্কে আরও হতাশ হয়ে পড়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।